আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় আর্থিক বিবরণী। তো অনেকেই এই আর্থিক বিবরণীর নাম শুনলে কিন্তু ভয় পাও। আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এই আর্থিক বিবরণীর অধ্যায়টি সহজ যদি তুমি বুঝে পড়তে পারো, আর যদি বুঝে না পড়ো তাহলে যেই অধ্যায় পড়ো না কেন সেটাই কঠিন হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, লিঙ্কটি একটু গ্রুপে দিয়ে দিবা। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের আবশ্যক, অর্থাৎ ক বিভাগে এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে, দুইটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে, টোটাল 20 মার্ক। যদি কোনো শিক্ষার্থী এই অধ্যায় থেকে উত্তর না করে তাহলে তার A+টা ধরে রাখতে সে পারবে না। কারণ এই অধ্যায় তোমাকে উত্তর করতে হবে। উত্তর করলেই কেবল তুমি এই অধ্যায় যে নাম্বার, টোটাল যে নাম্বার 20টা মার্ক, এই 20টা মার্ক কিন্তু আমার A+এ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা ভালোভাবে শেখার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, কারণ এটা শুধু সৃজনশীলের জন্য নয়, এটা MCQর জন্য কাজে লাগবে। 2 নাম্বার কথা হচ্ছে, আমরা দ্বিতীয় পত্র কিন্তু সেম একটা আর্থিক বিবরণী আছে যৌথ মূলধনী কোম্পানির, এটাও কিন্তু প্রথম পত্রের আর্থিক বিবরণীর মতন, জাস্ট একটা পার্ট আমাকে বেশি শিখতে হবে। এখন আমরা যেটা করব এটা এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী আর অথবা অংশীদারি ব্যবসার। আর দ্বিতীয় পত্রে যেটা, সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। কেমন? মোটামুটি সবকিছুই সেম থাকবে, শুধুমাত্র পার্থক্যটা থাকবে কি একটা পর্ব আমাদের তখন বেশি করা লাগবে, এই তো, আর কোনো কিছু না। তো যাই হোক, আমি কি ক্লাসটা শুরু করব কিনা সেটা আমাকে একটু জানিয়ে দাও। আমরা যথাসময়ের মধ্যে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। আমি কি ক্লাসটা শুরু করব সেটা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। আমি কি ক্লাসটা শুরু করতে পারি? আজকে আমি সম্পূর্ণ বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো বুঝতে পারলে আমার সৃজনশীল প্রশ্নটা হয়ে যাবে সহজ এবং MCQর উত্তরগুলো আমার জন্য আরো বেশি সহজ হবে। তো এই বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আমার ক্লাসটা থাকবে। তো ক্লাসটা সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা, এবং যদি কোথাও সমস্যা থাকে, হ্যাঁ, ধন্যবাদ। যারা বই পান না তারা অবশ্যই আমাকে জানাবেন। যারা বই পান না, অনেকে বইয়ের জন্য মেসেজ দিছে কুরিয়ার থেকে, আপনারা কল রিসিভ করেন নাই, যার কারণে বই রিটার্ন চলে আসছে, অনেকগুলো বই রিটার্ন চলে আসছে। আসেন আমরা শুরু করি। প্রথমে দেখেন, আর্থিক বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কয়টা? এই যে আমরা আর্থিক বিবরণী করব, এই আর্থিক বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য দুইটা। এক, আর্থিক ফলাফল নিরূপণ করা। আর্থিক ফলাফল বলতে বোঝাচ্ছে লাভ বা ক্ষতি বাহির করা, মানে নিট লাভ বা ক্ষতি বাহির করা। ওকে। দুই, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করা। তাহলে তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও তো, আর্থিক বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কয়টা? একটু দ্রুত কমেন্ট করে জানাও। আর্থিক বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কয়টা? দুইটা। আর্থিক বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কয়টা? দুইটা। আর্থিক বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কয়টা? দুইটা। এটা MCQ হিসাবে কিন্তু আসে। এক, আর্থিক ফলাফল নিরূপণ করা। দুই, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করা। এবার আসো, এই যে আর্থিক বিবরণী, এটা আমরা কোন ধারণা অনুযায়ী প্রস্তুত করি? হিসাবকাল ধারণা অনুযায়ী। কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী প্রস্তুত করি। হিসাবকাল বলতে বুঝায় কি?
হিসাবকাল বলতে একটি বৎসরকে বোঝায়। এই যে একটি বৎসরকে এক একটি হিসাবকাল বলে, অর্থাৎ 12 মাস। মাস যদি চিন্তা করি তাহলে হবে 12 মাস, আর যদি বছর চিন্তা করি 1 বছর। এই একটা বছরকে হিসাবকাল বলে। এবার আসো, এক বছরে মানে একটি হিসাবকালে তুমি কয়বার আর্থিক বিবরণী করবা? একবার আর্থিক বিবরণী করবা। দেখছো এগুলো এক একটা এমসিকিউ। তার মানে একটি হিসাবকালে আমরা অন্তত পক্ষে মানে কম পক্ষে কয়বার আর্থিক বিবরণী প্রস্তুত করব? একবার আর্থিক বিবরণী প্রস্তুত করব। হিসাবকাল বলতে কি বোঝায়? হিসাবকাল বলতে একটি বৎসরকে বোঝায়। আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। বলো তো বুঝতে পারছো কিনা? হিসাবকাল বলতে কি বোঝায়? হিসাবকাল বলতে একটি বৎসরকে বোঝায়। একটি বৎসর বলতে কত মাসকে বোঝায়? 12 মাস বোঝায়। 12 মাসের মধ্যে কয়বার হইলেও তোমাকে আর্থিক বিবরণী করতে হবে? একবার হইলেও তোমাকে আর্থিক বিবরণী করতে হবে। আর্থিক বিবরণীর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কয়টা? 2টা। আর্থিক ফলাফল নিরূপণ করা, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নিরূপণ করা। বলতো এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা? বলতো এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা? এই জায়গা থেকে এমসিকিউ পাবা ইনশাল্লাহ। বলো এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা? দ্রুত একটু কমেন্ট করে বলো এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা। দ্রুত আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা। দ্রুত আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। এবং সম্পূর্ণ ক্লাসটা শেষ পর্যন্ত সবাই থাকবেন, তাহলে আর্থিক বিবরণী আপনার কাছে পানি পানি হবে। হ্যাঁ, পানি পানি হয়ে যাবে। কেমন? আচ্ছা, এবার আসো আইএএস। এই আইএএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তাদের কাজ হচ্ছে কি জানো? তাদের কাজ হচ্ছে রচিত মান নির্ধারণ করা। রচিত মান নির্ধারণ করা এই আইএস এর কাজ। আইএস এর বর্তমান নাম হচ্ছে আইএফআরএস। এই আইএফআরএস এটার কাজ কি? রচিত মান নির্ধারণ করা। কেমন? তো আইএফআরএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যেটা সর্ব জায়গায় গ্রহণযোগ্য। সর্ব জায়গায় গ্রহণযোগ্য রচিত মান হচ্ছে আইএফআরএস, যার পূর্ব নাম আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। 01 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কয়টা? 5টা। আরে ভাই এই এমসিকিউটা যে কতবার আসে পরীক্ষা এটা হিসাব ছাড়া। অথবা আর্থিক বিবরণীর অংশ কয়টা? 5টা। আর্থিক বিবরণীর ধাপ কয়টা? 5টা। আর্থিক বিবরণীর অংশ কয়টা? 5টা। এগুলো ভাই কেউ এত ডিটেলসে পড়াবে না। অন্যান্য জায়গায় তো আরো কোর্স আছে, তোমরা তো অনেক জায়গায় কোর্স করো, এত ডিটেলসে কেউ পড়াবে না। তাড়াহুড়া করে একদম শেষ করে দিবে, ফরম্যাট ধরেই অঙ্ক বুঝাই দিবে, বেসিক গুলো আলোচনা করবে না। আমরা এমন ভাবে আলোচনা করি যেন এডমিশনে গিয়ে তোমার কোনো ঝামেলা পোহাইতে না হয়, এই জন্য আমাদের ক্লাসগুলো লেন্দি হয়। আচ্ছা, রচিত মান। রচিত মান হচ্ছে যারা মান নির্ধারণ করে, যেমন এই যে আইএএস 01 অনুযায়ী, এটা একটা মান। 01 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কয়টা? 5টা। এই যে তারা আর্থিক বিবরণীর ধাপ 5টা নির্ধারণ করে দিছে, এটাই হচ্ছে মান। হ্যাঁ, ধাপগুলো কি কি? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, প্রয়োজনীয় টিকা বা গণনা। আবারও বলতেছি 5টা ধাপ যে আছে, ওই 5টা ধাপ কি কি একটু খেয়াল করো। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, প্রয়োজনীয় টিকা বা গণনা সমূহ। বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? এই আইএফআরএস এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, যার পূর্ব নাম হচ্ছে আইএএস। আইএএস। বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা?
সাউন্ড গুড, সাউন্ড ঠিক আছে। এবার আসো, এই বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা জিনিস প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। হিসাবকাল বলতে কি বোঝায় একটু আগেই কিন্তু আলোচনা করছি। হিসাবকাল বলতে একটি বৎসরকে বোঝায়। এই যে এই তিনটা জিনিস প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে। কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। এই যে দেখেন, হিসাবকাল ধারণা অনুযায়ী। তাহলে মাথায় রাখবেন, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী না। তাহলে এই জায়গায় এই যে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এই তিনটা জিনিস আপনি প্রস্তুত করবেন কখন? হিসাবকাল শেষে। হিসাবকাল শেষে। হিসাবকাল বলতে কি বোঝায়? একটি বৎসরকে বোঝায়। এক বছরের মধ্যে হিসাবকাল শেষ কোন মাস? ডিসেম্বর মাস, 31শে ডিসেম্বর। তার মানে হিসাবকাল শেষে আমরা প্রস্তুত করব বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী। কোন ধারণা অনুযায়ী? হিসাবকাল ধারণা অনুযায়ী আমি প্রস্তুত করব। এরপরে আসেন, এই যে আর্থিক অবস্থার বিবরণী, এটা প্রস্তুত করা হয় যে কোনো নির্দিষ্ট সময়ে। যে কোনো নির্দিষ্ট সময়ে। কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এই যে দেখেন, এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। এই যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় কখন? আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় যে কোনো নির্দিষ্ট তারিখে। যে কোনো নির্দিষ্ট তারিখে, যখন মন চায় তখন। চাইলে আপনি আর্থিক অবস্থার বিবরণী বছরে 365 দিন তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, এইগুলো চাইলে আপনি বছরে 365 দিন প্রস্তুত করতে পারবেন না। এগুলো হিসাবকালের শেষে প্রস্তুত করতে হয়। কিন্তু আর্থিক অবস্থার বিবরণী আমি চাইলে বছরে 365 দিন প্রস্তুত করতে পারবো, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট সময়ে প্রস্তুত করতে পারবো। প্রস্তুত করতে হবে কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। তারপরে আসেন, প্রয়োজনীয় টিকা বা গণনা, এটাও প্রস্তুত করতে হয় হিসাবকাল শেষে। প্রয়োজনীয় টিকা ও গণনা, এটাও প্রস্তুত করতে হয় হিসাবকাল শেষে। কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। এগুলো সব এমসিকিউ হিসাবে আসবে। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। তাহলে প্রয়োজনীয় টিকা বা গণনা, এটা আমরা প্রস্তুত করব কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। প্রয়োজনীয় টিকা বা গণনা কি? ওই যে আমরা যে আর্থিক বিবরণী করি না, আর্থিক বিবরণী করার সময় অনেক তথ্য নোট করতে হয়, গণনা করতে হয়। ঋণের সুদ বকেয়া আছে কিনা, ব্যাংক জমার উপরে সুদ ধরবো কিনা, বিনিয়োগের সুদ পাবো কিনা, বেতন বকেয়া আছে কিনা, ভাড়া অগ্রিম দিছি কিনা, বিমা কি অগ্রিম দিছি কিনা, এই যে যাবতীয় বিষয়গুলো, এই যাবতীয় বিষয়গুলো আমরা কোথায় লিখি? প্রয়োজনীয় টিকা বা গণনায়। এটা কখন প্রস্তুত করি? হিসাবকালের শেষে। কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। বলেন তো এই জায়গায় যা আলোচনা করছি বুঝতে পারছেন কিনা? এই জায়গা থেকে মিনিমাম 2টা এমসিকিউ থাকার কথা। এই জায়গা থেকে মিনিমাম 2টা এমসিকিউ থাকতে পারে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ। প্রথমটা হচ্ছে IAS 01 অনুযায়ী আর্থিক বিবরণীর ধাপ কয়টা? 5টা। কি কি? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, প্রয়োজনীয় টিকা বা গণনা। এবার বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী হিসাবকাল শেষে প্রস্তুত করব হিসাবকাল ধারণা অনুযায়ী। আর্থিক অবস্থার বিবরণী, এটা প্রস্তুত করব যে কোনো নির্দিষ্ট সময় বিন্দুতে অথবা যে কোনো নির্দিষ্ট সময়ে তারিখে। কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী।
প্রয়োজনীয় টিকা বা গণনা এটা প্রস্তুত করব আমরা কখন? হিসাবকাল শেষে। কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটু কমেন্টের মাধ্যমে জানান আপনারা সবাই কি এটা বুঝতে পারছেন? সবাই কি এই জায়গাটা বুঝতে পারছেন? বলেন, সবাই কি এই জায়গাটা বুঝতে পারছেন? সবাই কি এই জায়গাটা বুঝতে পারছেন? আমাকে একটু বলেন, সবাই কি এই জায়গাটা বুঝতে পারছেন? একটু দ্রুত আমাকে জানাবেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। অনেক সময় নরবিত থেকে আসে। এই নগদ প্রবাহ বিবরণীটা প্রস্তুত করা হয় IAS কত অনুযায়ী? IAS 07 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হয়। এটা আরো একটা MCQ। তার মানে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয় IAS 01 অনুযায়ী। IAS 01 অনুযায়ী। এবার আসো, আধুনিক হিসাব বিজ্ঞান মনে করি কি জানো? আধুনিক হিসাব বিজ্ঞানে দুইটা বিবরণীকেই আর্থিক বিবরণী বলে, কারণ এই দুইটা বিবরণী তোমাদের সৃজনশীল করতে সবচেয়ে বেশি কাজে লাগবে। তোমাদের সৃজনশীল করতে এই দুইটা বিবরণী কাজে লাগবে। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা আর্থিক ফলাফল জানতে পারি, নিট লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আর আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারি প্রতিষ্ঠানের সম্পদ কতটুকু আছে, দায় কতটুকু আছে, মালিকানা সত্ত্ব কতটুকু আছে। তাই আধুনিক ব্যবসা জগতে এই দুইটা বিবরণীকে প্রধানত আর্থিক বিবরণী বলা হয়। আধুনিক ব্যবসা জগতে এই দুইটা বিবরণীকে প্রধানত আর্থিক বিবরণী বলা হয়। এবার আসো, বিশদ আয় বিবরণী কাকে বলে এটার সংজ্ঞাটা একটু আলোচনা করি। তোমরা যারা আমার বইটা নিছো, তোমরা দেখবা এই আমার বইয়ের ভিতরে, অ্যাকাউন্টিং বইয়ের ভিতরে এই তথ্যগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে রাখছি। আমি তোমাদেরকে বারবার বলছি যে বইটা নেওয়ার জন্য, জানি না কে নিছো বা কে নেও নাই। দেখো, আমি বই নিয়ে কোনো বিজ্ঞাপন দেই না, আমার কোর্সের স্টুডেন্টদেরকে আমি বলি না বই কেনার জন্য, এইসব আমার দরকার নেই। বই পড়ে থাকুক, যেগুলো বিক্রি হয়েছে মাসাল্লাহ দিলে কোনো সমস্যা নাই, চলতেছে। কিন্তু তোমরা যারা নেও নাই, তোমরা বুঝবা পরীক্ষার আগে এই বেসিক তথ্যগুলো জেনে গেলে, এইগুলো রিডিং একবার পড়ে গেলে তোমার মিনিমাম 30টা MCQর ভিতরে 20টা MCQ কমন থাকবে শুধু থিওরি থেকে, আর 10টা ম্যাথমেটিক্যাল MCQ থাকবে। এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমরা কথা শোনো নাই। এবার আসো, বিশদ আয় বিবরণী কাকে বলে দেখো। বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল অর্থাৎ নিট লাভ বা ক্ষতি বাহির করি। কি বাহির করি? নিট লাভ বাহির করব। এবার দেখো, প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। তো এই যে মুনাফা অর্জন, এটা তো প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য। তো একটি নির্দিষ্ট সময় শেষে, সাধারণত 1 বছর শেষে ব্যবসায় কত টাকা লাভ বা ক্ষতি হইলো, এটা ব্যবসার মালিক কিন্তু জানতে চাইবো। তো ব্যবসার মালিককে এই লাভ বা ক্ষতি কত টাকা হয়েছে এটা যদি তুমি বুঝাই দিতে চাও, তাহলে তোমাকে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিয়ে যেই বিবরণী তুমি প্রস্তুত করবা, ওই বিবরণীটার নামে হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ মানে বড়, আয় বিবরণী মানে আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। তাহলে এই যে দেখো ভালো করে একটা বুঝার চেষ্টা করো। তাহলে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা কি বাইর করব? নিট লাভ। এই নিট লাভটা আমরা কিভাবে বাইর করব? এই যে সকল প্রকার আয় থেকে সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয় বাদ দিয়ে আমরা যে বিবরণীটা প্রস্তুত করব, বিবরণী বলতে বোঝাচ্ছে বই, যে বইটা প্রস্তুত করব তার নামে হচ্ছে বিশদ আয় বিবরণী। তার নাম কি? বিশদ আয় বিবরণী। তাহলে বলো বুঝতে পারছো কিনা? বিশদ আয় বিবরণীর ভিতরে কোন কোন আইটেম গুলো আসবে? আয় আর ব্যয় আসবে। বিশদ আয় বিবরণীর ভিতরে কোন কোন দফাগুলো আসবে? আয় এবং ব্যয় আসবে। এখন ঠিক আছে সাউন্ড? এখন কি সাউন্ড ঠিক আছে? এখন কি সাউন্ড ঠিক আছে? আমাকে একটু জানাও এখন সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে একটু জানাও। এখন সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও।
তাহলে বিশদ আয় বিবরণীর ভিতরে কি কি আসবে? বিশদ আয় বিবরণীর ভিতরে আসবে আমার আয় এবং ব্যয়। বিশদ আয় বিবরণীর ভিতরে কি আসবে? আয় এবং ব্যয় আসবে। বিশদ আয় বিবরণীর ভিতরে কি আসবে? আয় এবং ব্যয় আসবে। এবার আসো, বিশদ আয় বিবরণী কয় প্রকার? এই যে দেখো, বিশদ আয় বিবরণী দুই প্রকার। এই এমসিকিউটা কিন্তু আসে। বিশদ আয় বিবরণী কয় প্রকার? বিশদ আয় বিবরণী কয় প্রকার? বিশদ আয় বিবরণী কয় প্রকার? দুই প্রকার। বিশদ আয় বিবরণী কয় প্রকার? লুকা পিছলি, তুই কবে ভর্তি হলে এই জায়গায়? বিশদ আয় বিবরণী, লুকা পিছলি মানে কি? বিশদ আয় বিবরণী কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, দুই বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। এবার আসো, এই জায়গা থেকে এমসিকিউ আসে। এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী এটা কোন প্রতিষ্ঠানের জন্য আমরা প্রস্তুত করি? এটা প্রস্তুত করি আমরা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য। কোন প্রতিষ্ঠান? সেবামূলক প্রতিষ্ঠান। আর বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী আমরা প্রস্তুত করি কোন প্রতিষ্ঠানের জন্য? উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। এই যে দেখো, উৎপাদনকারী প্রতিষ্ঠান, এটা বুঝবা কিভাবে? যেটার ভিতরে ক্রয় বিক্রয় থাকবে, এটা উৎপাদনকারী। আর যেটাতে সেবা আয় দেওয়া থাকবে ওইটা সেবামূলক প্রতিষ্ঠান। যেটাতে সেবা আয় দেওয়া থাকবে ওইটা সেবামূলক প্রতিষ্ঠান। যেটাতে ক্রয় বিক্রয় দেওয়া থাকবে ওইটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করব। এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী কি? শুধু আয় থেকে ব্যয় বাদ দিলে হবে, আর কোনো ধাপ এই জায়গায় প্রয়োজন হয় না। আর বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী মানে কি? বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ভিতরে তিনটা ধাপ থাকে। কয়টা ধাপ? তিনটা ধাপ। এই যে দেখো, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে ধাপ থাকবে কয়টা? তিনটা। এই যে দেখো, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ভিতরে ধাপ থাকবে তিনটা। কয়টা? এই যে দেখো, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ভিতরে আবার ধাপ তিনটা। এক, প্রথমে আমাকে বাহির করতে হবে মোট মুনাফা। প্রথমে আমাকে বাহির করতে হবে মোট মুনাফা, তারপরে আমাকে বাহির করতে হবে পরিচালন মুনাফা। এরপরে আমি বাহির করব কি? পরিচালন মুনাফা। তারপরে আমি বাহির করব নিট মুনাফা। দেখছো কয়টা ধাপ? তিনটা। এই জন্য এটার নাম হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। এই জন্য এটার নাম হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। এই জন্য এটার নাম হয়েছে কি? বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। বলো বুঝতে পারছো কিনা? তাহলে বিশদ আয় বিবরণী দুই প্রকার, এক ধাপ, বহুধাপ। এক ধাপটা কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য? সেবামূলক। সেবামূলক প্রতিষ্ঠান তুমি চিনবা কিভাবে? উদ্দীপকে সেবা আয় দেওয়া থাকবে। এরপরেরটা কি? বহুধাপ। এইটা তুমি বুঝবা কিভাবে? এটা কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে? উৎপাদনকারী প্রতিষ্ঠান যেটা আছে সেটা। উৎপাদনকারী তুমি বুঝবা কিভাবে? যার মধ্যে ক্রয় বিক্রয় থাকবে সেটাই উৎপাদনকারী প্রতিষ্ঠান। এবার উৎপাদনকারী প্রতিষ্ঠানের আয় বিবরণী যখন আমরা করব, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী যখন করব, তার ভিতরে আবার তিনটা স্টেপ মানে ধাপ। এক, মোট মুনাফা বাহির করতে হবে প্রথমে, তারপরে পরিচালন মুনাফা, তারপরে আমাকে বাহির করতে হবে কি? নিট মুনাফা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে বিশদ আয় বিবরণী কাকে বলে এটা কি তোমরা ক্লিয়ার হইতে পারছো? এবার আসো, মালিকানা সত্ত্ব বিবরণীটা একটু বুঝিয়ে দিচ্ছি। আরো তাড়াতাড়ি পড়াবো নাকি ঠিক আছে? বেসিক ভেঙে ভেঙে পড়াবো নাকি বেসিক বাদ দিয়ে শর্টকাট পড়াবো? একটু দ্রুত জানাবা। এবার আসো, মালিকানা সত্ত্ব বিবরণী কি? সাধারণত এক মালিক বা অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হয়। আমি আবারও বলতেছি, সাধারণত এক মালিকানা বা অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করা হয়। মালিকের সত্ত্বাধিকার বিবরণীকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। এই মালিকানা সত্ত্ব বিবরণীতে কোন কোন আইটেমগুলো আসবে? যেই আইটেম বলতে এই জায়গায় বলছি যেই এন্ট্রিগুলো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে, ওই এন্ট্রিগুলো মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবে। মালিকানা সত্ত্ব বিবরণীকে প্রভাবিত করে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তো এই আয় আর ব্যয় থেকে কিন্তু আমরা নিট মুনাফা করে ফেলি বা নিট ক্ষতি। তখন কি হয়ে যায়? এই যে মূলধন আসবে আর নিট মুনাফা আসবে।
হ্যাঁ, আর তার থেকে বাদ দিব আমরা উত্তোলন। যদি ক্ষতি আসে সেটা আমরা বিয়োগ করব। আশা করি তোমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা বুঝতে পারছো, এটা সহজ আছে। এবার আসো আর্থিক অবস্থার বিবরণী, এটা একটু ভালো করে বুঝো, এই জায়গায় এমসিকিউ আছে। আচ্ছা, এবার দেখো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আমরা কখন প্রস্তুত করব এবং এটা প্রস্তুত করার সময় এটার ভিতরে কি কি থাকবে দেখো। আয় বিবরণী প্রস্তুতের পর সমস্ত নামিক হিসাব, নামিক হিসাব বলতে এই জায়গায় বোঝাচ্ছে কাকে জানো? নামিক হিসাব বলতে বোঝাচ্ছে আয় আর ব্যয়কে। এই যে দেখো, কারণ এই আয় আর ব্যয় কিন্তু এই বিশদ আয় বিবরণীতে চলে আসে। তার মানে আয় বিবরণী প্রস্তুত করার পর সমস্ত নামিক হিসাব, আয় এবং ব্যয় এটা বন্ধ হয়ে যায়। এই যে দেখছো, তার মানে আয় আর ব্যয় আমরা হিসাবকাল শেষে কি করে দেই? বন্ধ করে দিই। মনে রাখবা কথাটা, হিসাবকাল শেষে কি করে দেই? বন্ধ করে দেই। কার মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। সমাপনী দাখিলার মাধ্যমে। কোন দাখিলা? সমাপনী দাখিলা, মানে সমাপনী জাবেদার মাধ্যমে। দেখছো, হিসাবকাল শেষে আমরা কাকে বন্ধ করে দিব? কোন হিসাবগুলোকে বন্ধ করে দিব? আয় আর ব্যয় হিসাবগুলোকে বন্ধ করে দিব। এটা কোন দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়? সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয়। তাহলে আয় আর ব্যয় যদি বন্ধ হয়ে যায় তাহলে বাকি থাকবে আর কোন হিসাবগুলো? এই যে বাকি থাকবে সম্পদবাচক, দায়বাচক, মালিকানা সত্ত্ববাচক হিসাবগুলো বাকি থাকবে। এই হিসাবগুলো দিয়ে হিসাবকালের শেষে নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল প্রকাশের জন্য যে বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। তাহলে আমরা এই জায়গা থেকে কি বুঝলাম? আর্থিক অবস্থার বিবরণীর ভিতরে কোন কোন হিসাবগুলো আসবে? সম্পদ আসবে, দায় আসবে, মালিকানা সত্ত্ব আসবে। দেখছেন, তাহলে আর্থিক অবস্থার বিবরণীর ভিতরে কোন কোন হিসাবগুলো আসবে? সম্পদবাচক, দায়বাচক, মালিকানা সত্ত্ববাচক। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী বলতে বোঝাচ্ছে এ সমান সমান এল প্লাস ই, এই জিনিসটাকে। এই যে দেখছো, এইটা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তার মানে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় তুমি মাথায় রাখবা তার মধ্যে সব ধরনের হিসাব আসবে না। তার ভিতরে আয়ও আসবে না, ব্যয়ও আসবে না। তার ভিতরে আসবে কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। কারণ আয় আর ব্যয় তো হিসাবকাল শেষে আমরা বন্ধ করে দেই, তাই আয় আর ব্যয় এই জায়গায় আসতে পারে না। বলো বুঝতে পারছো কিনা? বলো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? বলো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। এবার আসো নগদ প্রবাহ বিবরণী কাকে বলে? নগদ প্রবাহ বিবরণী কাকে বলে? এই যে দেখো, নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণীর একটি অংশ। কারণ আর্থিক বিবরণীর অংশ কয়টা ছিল? 5টা। ওই 5টা অংশের ভিতরে একটা অংশ ছিল নগদ প্রবাহ বিবরণী। এই যে নগদ প্রবাহ বিবরণী আর্থিক বিবরণীর একটি অংশ। যে বিবরণীর মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। নগদ আন্তঃপ্রবাহ বলতে বোঝায় যার মাধ্যমে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে, আর নগদ বহিঃপ্রবাহ বলতে বোঝায় যার মাধ্যমে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়। এই জিনিসগুলো যেই বিবরণীর ভিতরে লিপিবদ্ধ করি তার নাম নগদ প্রবাহ বিবরণী। এটা প্রস্তুত করা হয় IAS 0 কত অনুযায়ী? 7 অনুযায়ী আমরা নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে থাকি। আশা করি এই এমসিকিউ গুলো তোমরা পরীক্ষায় পারবা যদি আসে। এরপরে আসো প্রয়োজনীয় টিকা বা গণনা। প্রয়োজনীয় টিকা বা গণনা। দেখো, প্রয়োজনীয় টিকা বা গণনা জিনিসটা কি? মূল আর্থিক বিবরণীর তথ্যগুলো সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা যে ব্যাখ্যা প্রদান করি তাকে টিকা বা গণনা বলে। টিকা বা গণনা প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ওই যে একটু আগে আমি বললাম যে আমি কি ঋণের উপরে সুদ ধরবো? কত মাসের ধরবো? বিনিয়োগের সুদ কি আমি পাবো? কত মাসের পাবো? বেতন কি বকেয়া আছে? ভাড়া কি অগ্রিম দিছি? বিলম্বিত বিজ্ঞাপন আছে কিনা? এই যে টুকিটাকি বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা যে ব্যাখ্যা প্রদান করি ওই ব্যাখ্যাটাকে বলা হয় প্রয়োজনীয় টিকা বা গণনা।
আর এই প্রয়োজনীয় টিকা বা গণনা এটা প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ভাই এই এমসিকিউটা অনেক বেশি আছে এবং ভার্সিটি অ্যাডমিশনও কিন্তু এই এমসিকিউটা আসে যে প্রয়োজনীয় টিকা বা গণনা এটা প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। কখন প্রস্তুত করা হয়? হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে বুঝতে পারছেন নাকি পারেন নাই। এবার আসেন, আইএএস এর পূর্ণ রূপ কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি। এবার আসেন, এবার আমি আপনাদেরকে মূল জায়গায় নিয়ে যাব। এই জায়গাটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে ভাই, না বুঝলে পরে বিপদে আপনি পড়বেন, আমি না। এই যে দেখেন, আমাদেরকে সৃজনশীল করার জন্য তিনটা বিবরণী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। সেই তিনটা বিবরণী কি কি একটু খেয়াল করো। এই যে দেখো, এক, বিশদ আয় বিবরণী। এই জায়গাটা মনোযোগ সহকারে বুঝো, তাহলে তুমি ধরতে পারবে অঙ্ক কিভাবে করে। দুই, মালিকানা সত্ত্ব বিবরণী। তিন, আর্থিক অবস্থার বিবরণী। এই যে দেখো, এই তিনটা বিবরণী আমাদেরকে প্রস্তুত করতে হবে। আর আমরা যখন এই তিনটা বিবরণী প্রস্তুত করব তখন প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া থাকবে। এই যে দেখো, একটা শুদ্ধ রেওয়ামিল দেওয়া থাকবে। এই যে খেয়াল করবা, আমাদের সামনে এইরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এটা একটা প্রশ্ন, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা শুধু মনোযোগ সহকারে বুঝো। ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার রেওয়ামিলে অনেক ধরনের লেনদেন থাকে, যেমন ক্রয় থাকে, বিক্রয় থাকে। ক্রয় বসে রেওয়ামিলের ডেবিট পাশে, বিক্রয় রেওয়ামিলের ক্রেডিট পাশে। তারপরে আসো ফেরত। ফেরত দেওয়া দুই পাশে টাকা দেওয়া থাকে, তাহলে একটা হয় ক্রয় ফেরত, আরেকটা বিক্রয় ফেরত। তারপরে থাকে মজুরি, মূলধন, থাকে আসবাবপত্র, দেনাদার, পাওনাদার। ঠিক আছে? তারপরে থাকে বিজ্ঞাপন, তারপরে থাকবে উত্তোলন, বেতন। এরকম অনেকগুলো এন্ট্রি দেওয়া থাকে। এবার যোগ করে রেজাল্ট নামানো থাকবে দুই পাশের সমান সমান। তার নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকবে। এই যে দেখছো, সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিল করা। সমন্বয় জিনিসটাই হচ্ছে এই যে অগ্রিম, বকেয়া, এই জিনিসগুলোকে সমন্বয়ের এন্ট্রি বলে। সমন্বয় মানে হচ্ছে যোগ এবং বিয়োগ করা। এরকম অনেকগুলো সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকবে। এবার এই রেওয়ামিলের ভিতরে কয় ধরনের হিসাব থাকবে জানো? এই রেওয়ামিলের ভিতরে 5 ধরনের হিসাব থাকবে। কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। তার মানে এই রেওয়ামিলটার মধ্যে টোটাল 5 ধরনের হিসাব থাকবে। কয় ধরনের হিসাব?
5 ধরনের হিসাব। তার মানে এই ভিতরে এবং বাহিরে যত এন্ট্রি আছে সবগুলো এই 5টা হিসাবের মধ্যেই পড়বে। হয় কোনোটা সম্পদ হবে, না হয় কোনোটা দায় হবে, না হয় আয় হবে, না হয় ব্যয়, না হয় মালিকানা সত্ত্ব। এবার এই 5 ধরনের হিসাব দিয়া আমাকে এই 3টা বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে মনে রাখবা এই বিশদ আয় বিবরণীর ভিতরে চলে আসবে আয় আর ব্যয়গুলো। দেখছো আয় আর ব্যয়গুলো কোথায় চলে আসবে? বিশদ আয় বিবরণীতে। তার মানে এই জায়গায় যে 5 ধরনের হিসাব আছে এই 5 ধরনের হিসাবের মধ্য থেকে 2 ধরনের হিসাব চলে আসবে বিশদ আয় বিবরণীতে। এবার মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে আসবে মালিকানা সত্ত্বের আইটেমগুলো। তারপরে আর্থিক অবস্থার বিবরণীতে চলে আসবে সম্পদ এবং দায়গুলো। সম্পদ এবং দায়গুলো দেখছো, তাহলে এই জায়গায় 2টা হিসাব, এই জায়গায় একটা হিসাব, এই জায়গায় 2টা। তাহলে টোটাল এই 3টা বিবরণীতে কয়টা হিসাব বসলো? 5টা হিসাব। তার মানে এই 5টা হিসাব দিয়ে আমরা এই 3টা বিবরণী প্রস্তুত করব। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ আর আর্থিক অবস্থার বিবরণী। এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো, এই যে রেওয়া মিলের ভিতরের এন্ট্রিগুলো তুমি দেখতে পাচ্ছ, সব সময় মনে রাখবা এই রেওয়া মিলের ভিতরের এন্ট্রিগুলো একবার করে বসবে। কয়বার বসবে? একবার। তার মানে রেওয়া মিলের ভিতরের এন্ট্রিগুলো কয়বার বসবে? একবার। আর এই জায়গায় যে সমন্বয়ের এন্ট্রিগুলো আছে এই সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার করে বসবে? সর্বনিম্ন 2বার করে বসবে। অর্থাৎ এই রেওয়া মিলের ভিতরের এন্ট্রিগুলো কোনো একটা এন্ট্রি এই 3টা ঘরের যে কোনো একটা ঘরে যদি একবার বসে তাহলে তাকে আর দ্বিতীয়বার ব্যবহার করতে হবে না। যেমন আমি যদি বলি এই যে দেখো এই যে ক্রয়, ক্রয় করলে কি হয়? ব্যয় না? তার মানে এই ক্রয় কোথায় যাবে? বিশদ আয় বিবরণীতে চলে আসবে। তার মানে এই যে রেওয়া মিলের ক্রয়টা এই বিশদ আয় বিবরণীতে চলে আসছে, তাহলে এই ক্রয়কে তুমি দ্বিতীয়বার অন্য কোথাও আর ব্যবহার করতে পারবা না। কিন্তু সমন্বয়ে যদি এই ক্রয় রিলেটেড কোনো কথা থাকে তাহলে এই কথাটা সর্বনিম্ন কয়বার বসবে? 2বার। হয় তার মধ্যে 2বার বসবে আর না হয় তার মধ্যে একবার, বাকি যে কোনো আরেকটা ঘরে সে আরেকবার বসতে পারে। তাহলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে রেওয়া মিলের এন্ট্রিগুলো দেখতে পাচ্ছ এই রেওয়া মিলের এন্ট্রিগুলো তুমি কয়বার ব্যবহার করবা? একবার। আর এই যে সমন্বয়ের এন্ট্রিগুলো তুমি দেখতে পাচ্ছ এই সমন্বয়ের এন্ট্রিগুলো তুমি কয়বার ব্যবহার করবা? 2বার। বলো তো বুঝতে পারছো কিনা? এই জিনিসটা তোমাকে বুঝতেই হবে। যেমন এই জায়গায় কি আছে? আসবাবপত্র, এটা আমার জন্য কি? সম্পদ। তাহলে সে কোথায় আসবে? এই যে আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে এই আসবাবপত্রকে আর কোথাও তুমি ব্যবহার করতে পারবা না। যেমন এই জায়গায় আছে মজুরি, মজুরি এটা আমার জন্য ব্যয়। কোথায় আসবে? এই যে বিশদ আয় বিবরণীতে আসবে। তাহলে এই মজুরিকে আর কোথাও আমি ব্যবহার করতে পারবো না। কিন্তু মজুরি যদি এই জায়গায় থাকে, এই জায়গায় যদি মজুরি রিলেটেড কোনো কথা থাকে তাহলে এই মজুরিটাকে তুমি এই যে 3টা ঘর দেখতে পাচ্ছ বিবরণী, এই 3টা বিবরণীর যে কোনো একটাতেও সে 2বার বসতে পারে অথবা যে কোনো 3টাতে সে একবার একবার করে 2বার বসতে পারে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো আমার কথাটা বুঝতে পারছো কিনা? বলো তো আমার কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো প্লিজ। রেওয়া মিলের এন্ট্রিগুলো একবার বসবে। রেওয়া মিলের এন্ট্রিগুলো কয়বার বসবে? একবার। আর সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার বসবে? 2বার। অর্থাৎ একটা রেওয়া মিলের এন্ট্রি সে যদি একবার ব্যবহার হয়ে যায় তাহলে সে আর দ্বিতীয়বার কোথাও ব্যবহার হবে না। তার মানে সমন্বয়ের এন্ট্রিগুলো 2বার বসবে, 3বারও বসতে পারে, 4বারও বসতে পারে, কিন্তু সর্বনিম্ন সে 2বার ছাড়া কিন্তু কোথাও বসবে না। মনে রাখবা এটা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো এই জায়গায় আমি যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, এই জায়গায় যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি এই যে দেখো, এই যে দেখছো বিশদ আয় বিবরণীর ভিতরে কি চলে আসবে? আয় আর ব্যয়। মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবে মালিকানা সত্ত্বের আইটেম। আর্থিক অবস্থার বিবরণীতে কি আসবে? সম্পদ আর দায়। তাহলে টোটাল কয়টা হিসাব হয়ে গেল? 5টা। এবার এই জায়গায় একটা জিনিস মনোযোগ দিয়ে বুঝাও। এই যে দেখো বিশদ আয় বিবরণী করার পর তার যে একটা রেজাল্ট থাকবে না, এই রেজাল্টটা কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রভাবিত করবে।
অর্থাৎ বিশদ আয় বিবরণী করার পরে হয় আমাদের নিট লাভ বাহির হবে, নিট লাভ অথবা ক্ষতি। তাহলে নিট লাভ অথবা ক্ষতি যেটাই বাইর হোক না কেন এটাই মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে আসবে। দেখছো, তার মানে বিশদ আয় বিবরণী আমরা কি দিয়ে করি, আয় আর ব্যয়। তার মানে আয় আর ব্যয় কিন্তু পরোক্ষভাবে মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে আসলো। আর মালিকানা সত্ত্ব বিবরণী করার পর তার যে রেজাল্টটা এটা কোথায় চলে আসবে, আর্থিক অবস্থার বিবরণীতে চলে আসবে। তার মানে একটার রেজাল্ট আরেকটার ভিতরে চলে আসবে, একটা রেজাল্ট আরেকটার ভিতরে কিন্তু চলে আসবে। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। একজনে প্রশ্ন করছো কোথায় কোথায় বসবে কিভাবে বুঝবো, জি আমি বুঝাবো। এটা সমন্বয়ের আরেকবার বুঝালে ভালো হয়। মানে আমি বুঝাইলাম যে সমন্বয়ের এন্ট্রিগুলো কয়বার বসে। এই যে দেখছো সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার বসে। হ্যাঁ, কোথায় কোথায় বসবে সেটা তো আমি আলোচনা করব। জাস্ট আমি এটা বুঝাইলাম যে এই সমন্বয়ের এন্ট্রিগুলো সর্বনিম্ন কয়বার বসবে, দুইবার করে বসবে, দুইবার। এই যে একটা কবিতা, এই কবিতাটা মনে রাখবা। হ্যাঁ, এই কবিতাটা মনে রাখবা। দেখো একজনে প্রশ্ন করছো মজুরি ব্যয়, তাহলে এটা মালিকানা সত্ত্বে আসবে না? তো এতক্ষণ কি আমি ঘোড়ার ডিম বুঝাচ্ছি? মজুরি ব্যয় তার মানে এটা তো বিশদ আয় বিবরণীতে আসবে। তো বিশদ আয় বিবরণীতে যখন আসবে তখন ওই বিশদ আয় বিবরণীর রেজাল্টটা আবার কোথায় প্রভাবিত হবে, মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রভাবিত হবে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। দেখেন এবার আসেন এই কবিতাটা একটু মনে রাখবেন। কবিতাটা কি, রেও মিলের এন্ট্রিগুলো একবার বসে, সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার বসে, আয় ও ব্যয় বিশদ আয় বিবরণীতে বসে, সম্পদ এবং দায় আর্থিক অবস্থার বিবরণীতে যায়। তাহলে মনে রাখবেন রেওয়া মিলের এন্ট্রিগুলো কয়বার বসে, একবার। সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার। আয় এবং ব্যয় কোথায় যাবে, বিশদ আয় বিবরণীতে যাবে। হ্যাঁ, সম্পদ এবং দায় কোথায় যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন কিনা। এই কবিতাটা মনে রাখবেন, এই কবিতাটা মনে রাখবেন। এখনই আমি আপনাদেরকে বুঝাবো। রাকিব ইসলাম, এমডি রাকিব ইসলাম আবার বলেন যে আবার আমি কোন জায়গাটা বলবো, রাকিব আমাকে একটু বলবেন প্লিজ। আবার আমি কোন জায়গাটা বলবো আমাকে একটু বলবেন প্লিজ। এবার আমি বুঝাবো একটা সমন্বয়ের এন্ট্রি যে দুইবার বসে সে কোথায় কোথায় দুইবার বসবে সেটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখেন একটা সমন্বয়ের এন্ট্রি দুইবার বসবে, কোন জায়গায় কোন জায়গায় দুইবার বসবে, কার সাথে দুইবার বসবে। হ্যাঁ বইটা, জি মনে করেন এটা একটা সমন্বয়ের এন্ট্রি। এই যে ধারে পণ্য ক্রয়, দেখছেন এটা একটা সমন্বয়ের এন্ট্রি। ধরেন ধারে পণ্য ক্রয় করছেন ৩,০০০ টাকা, তার মানে এটা একটা সমন্বয়ের এন্ট্রি। এই সমন্বয়ের এন্ট্রিটা কয় জায়গায় বসবে, দুই জায়গায় বসবে, অর্থাৎ দুইবার বসবে। এবার এই সমন্বয়ের এন্ট্রিটা কোন দুই জায়গায় বসবে, কাদের সাথে দুইবার বসবে জানেন, এটাকে আপনি মনে মনে জাবেদা করবেন। এটাকে আপনি জাবেদা করেন, জাবেদা করলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে এটা কার কার সাথে বসবে। এই যে দেখেন, এই যে এটার জাবেদা কি দেখেন, ক্রয় হিসাব ডেবিট। এবার বাকিতে ক্রয় করছি, টাকা কিন্তু দেই নেই, দিব কাকে দিব, পাওনাদারকে দিব। তাহলে আমি এই জায়গায় লিখবো পাওনাদার হিসাব ক্রেডিট। এই যে দেখো পাওনাদার হিসাব ক্রেডিট, দেখছো। তার মানে এই যে দেখো ধারে পণ্য ক্রয় এটা কিন্তু সমন্বয়ের এন্ট্রি। এই কথাটা দুইবার বসবে, এই কথাটা এইটা এটা ধারে পণ্য ক্রয় কথাটা দুইবার বসবে। কোন দুইটা এন্ট্রির সাথে বসবে, অর্থাৎ সমন্বয়ের এন্ট্রিটা তো এই জায়গায় থাকবে। এই কথাটা রেওয়া মিলে যে এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলোর মধ্যে দুইটা এন্ট্রির সাথে তাকে যোগ বিয়োগ করতে হবে। এবার কোন দুইটা এন্ট্রির সাথে আমি যোগ বিয়োগ করব এটা বুঝতে গেলে তোমাকে এই জাবেদাটা করতে হবে। হ্যাঁ, এই জাবেদাটা করতে হবে। এই যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এই জাবেদাটা করলাম। করার পরে এই ক্রয় কথাটা কিন্তু রেও মিলে থাকে, দেখছো। এই ক্রয় কথাটা কই থাকবে, রেও মিলে থাকবে। এটা রেও মিলের কোন পাশে থাকবে, ডেবিট পাশে। তাহলে ধারে পণ্য ক্রয় করার পর
আমি যে ক্রয় জাবেদা করলাম, এই ক্রয় কথাটা কোথায় আছে? ডেবিটে। তাহলে ধারে পণ্য ক্রয়, ক্রয়ের সাথে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই যে দেখো, ধারে ক্রয়, দেখছো একবার কার সাথে যোগ করলাম? ক্রয়ের সাথে। এরপরে আমি আবার কার সাথে করব? পাওনাদারের সাথে। এই পাওনাদার কথাটা রেওমিলের ক্রেডিট পাশে থাকে। এবার ধারে পণ্য ক্রয়কে জাবেদা করার কারণে পাওনাদার কোথায় পাইছি? ক্রেডিটে। এটা রেওমিলেরও ক্রেডিট পাশে থাকে, আবার এই জায়গাও কিন্তু ক্রেডিট পাশে আছে। তাহলে পাওনাদারের সাথে এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই যে দেখো, ধারে পণ্য ক্রয়। তাহলে দেখো তো, এই ধারে পণ্য ক্রয় কথাটা কয় জায়গায় বসছে? দুই জায়গায়। কার সাথে? একবার ক্রয়ের সাথে, আরেকবার পাওনাদারের সাথে। এবার ক্রয় এটা কোথায় যায়? বিশদ আয় বিবরণীতে যায়। আর এই যে পাওনাদার, এটা আমার জন্য কি? দায়। তাহলে দেখো তো, ধারে পণ্য ক্রয় কথাটা একবার বিশদ আয় বিবরণীতে গেছে, আরেকবার কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কারণ দায় কোথায় যায়? আর্থিক অবস্থার বিবরণীতে যায়। দায় কোথায় যায়? আর্থিক অবস্থার বিবরণীতে যায়। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? দেখছো এই সমন্বয়ের এন্ট্রিটা কোন দুইটা হিসাবকে প্রভাবিত করছে? এটাকে যদি তুমি জাবেদা করতে পারো, তাহলেই তুমি ধরে ফেলতে পারবা যে এই সমন্বয়ের এন্ট্রিটা কার সাথে আমি যোগ বিয়োগ করব। জাস্ট কার সাথে যোগ বিয়োগ করব, এটা বুঝতে গেলে তোমাকে মনে মনে জাবেদা করতে হবে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এখন আর কেউ কথা বলবে না। এবার আসো আরেকটা সমন্বয়ের এন্ট্রি বুঝাই। ধারে পণ্য বিক্রয়, ধরো 2000 টাকা। এই কথাটা দুই জায়গায় বসবে। এটা, এই যে ধারে পণ্য বিক্রয়, এটা দুই জায়গায় বসবে। এবার এটা রেওমিলের কোন দুইটা হিসাবকে প্রভাবিত করবে? এটা রেওমিলের কোন দুইটা হিসাবকে প্রভাবিত করবে? ওইটা খুঁজে বাহির করো। এই যে জাবেদা করো, ধারে পণ্য বিক্রয় করছো, টাকা পাও নাই, পাবা। কার কাছে পাবো? দেনাদারের কাছে। তাহলে আমরা লিখব দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখছো, তাহলে তোমার সামনে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে দেখো, তার মানে এই কথাটা, এই যে কথাটা ধারে পণ্য বিক্রয়, এই কথাটা কার কার সাথে বসবে? একবার দেনাদারের সাথে বসবে, আরেকবার বিক্রয়ের সাথে বসবে। আর এই দুইটা জিনিস কিন্তু কই দেওয়া থাকবে জানো? রেও মিলে দেওয়া থাকবে। এই দুইটা জিনিস রেও মিলে দেওয়া থাকবে। জাস্ট এই দুইটা জিনিসের সাথে এই কথাটাকে যোগ বিয়োগ করবা তুমি, আর কিচ্ছু না। এই যে দেখো, এই যে বিক্রয় রেও মিলে দেওয়া আছে, এই যে দেনাদার রেও মিলে দেওয়া আছে। জাস্ট এখন তোমাকে বিক্রয় এবং দেনাদারের সাথে তোমাকে যোগ বিয়োগ করতে হবে। কিভাবে করবা? এই যে দেখো, বিক্রয় এটা তো রেও মিলে থাকে, তো বিক্রয় এটা রেও মিলের কোন পাশে থাকে? ক্রেডিট পাশে। তো ধারে পণ্য বিক্রয় এটাকে জাবেদা করার পর আমি যেটা দেখলাম, বিক্রয় কোথায় আছে? ক্রেডিটে। মিলছে না? যেহেতু মিলে গেছে, তাহলে এটাকে আমার বিক্রয়ের সাথে যোগ করতে হবে। তাহলে এই যে দেখো, ধারে পণ্য বিক্রয়, দেখছো? তার মানে বিক্রয়ের সাথে একবার যোগ করলাম। এরপরে সেকেন্ড, এটা যাবে কার সাথে? দেনাদারের সাথে। দেনাদার এটা রেও মিলের কই থাকে? ডেবিট পাশে। তো ধারে পণ্য বিক্রয় জাবেদা করার পর তুমি যে দেনাদারটা পাইছো, এটা কোথায় আছে? ডেবিট। এটাও তো মিলে গেছে। তাহলে মিললে তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করো, ধারে পণ্য বিক্রয়। তাহলে দেখো তো, ধারে পণ্য বিক্রয় একবার বিক্রয়ের সাথে বসছে, আরেকবার দেনাদারের সাথে বসছে। এইভাবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে একটা সমন্বয়ের এন্ট্রি কাকে কাকে রেও মিলের এন্ট্রি, মানে কোন কোন এন্ট্রিগুলোকে সে প্রভাবিত করে। বলো তো বুঝতে পারছো কিনা? এবার আরেকটা বুঝাই। এই যে দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 1000 টাকা। এটাও সমন্বয়ের এন্ট্রি। এটা দুইটা হিসাবকে প্রভাবিত করবে। দেখছো, এটাও একটা সমন্বয়ের এন্ট্রি, এটাও কিন্তু দুইটা হিসাবকে প্রভাবিত করবে।
এবার এটা কোন দুইটা হিসাবকে প্রভাবিত করবে? মনে মনে জাবেদা করো। মালিক পণ্য উত্তোলন করছে, জাবেদা কি? মালিক পণ্য উত্তোলন করছে, এটার জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। মালিক কি উত্তোলন করছে? পণ্য। পণ্যের পরিমাণ কমে গেছে, তাহলে ক্রয় কথাটা ক্রেডিট পাশে চলে আসবে। দেখছো, ক্রয় কথাটা কোথায় চলে আসবে? ক্রেডিট পাশে চলে আসবে। ক্রয় কথাটা কোথায় চলে আসবে? ক্রেডিট পাশে চলে আসবে। এই যে দেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তো এই যে পণ্য উত্তোলনটা, এটা কোন দুইটা হিসাবের সাথে বসবে? এটা একবার উত্তোলনের সাথে বসবে, আর একবার ক্রয়ের সাথে বসবে। এবার আমরা কি যোগ করব না বিয়োগ করব? এটা হচ্ছে বুঝার বিষয়। এই যে দেখো, ক্রয়, এই ক্রয় এটা রেওয়া মিলে থাকবে। রেওয়া মিলের কোন পাশে থাকে? ক্রয়, ডেবিট পাশে। তো মালিক যে পণ্য উত্তোলন করছে, এটাকে জাবেদা কইরা আমি যে ক্রয় কথাটা পাইলাম, এই ক্রয় কথাটা কোথায় আছে? ক্রেডিট পাশে। তাহলে ক্রয় ক্রেডিট পাশে থেকে বুঝাচ্ছে যে পণ্য উত্তোলন কথাটা ক্রয়ের সাথে যোগ করা যাবে না, বিয়োগ করতে হবে, কারণ এটা মিলে নাই। কারণ পণ্য উত্তোলন করার কারণে ক্রয়ের পরিমাণ কমে গেছে। তাহলে দেখছো, তার মানে এটাকে আমরা বিয়োগ করব। এটাকে আমরা কি করব? বিয়োগ করব। এটাকে আমরা কি করব? বিয়োগ। তারপরে আসো, উত্তোলন, এটা রেও মিলের ডেবিট পাশে থাকে সব সময়। উত্তোলন রেও মিলের কই থাকে? ডেবিট পাশে। তো মালিক যে পণ্য উত্তোলন করছে, এটাকে জাবেদা করার পর আমরা যে উত্তোলনটা পাইছি, এটা কই আছে? ডেবিট, মিলে গেছে। মিললে কি? যোগ। তাহলে এই জায়গায় লিখবা পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন, এই যে দেখছো, এই যে, তার মানে মিললে যোগ, না মিললে বিয়োগ। মনে করো ওপি রহমান, এই যে ওপি লিখতে কি আসে? ও আসে। তো ওপি যার সাথে রিলেশন আছে, তো ওপি তার নামটা এইভাবে মনে করো, তার নাম আর দিয়া রাখলাম। তো ওপি কি করছে? তার নামের সাথে তার নাম যোগ করছে। কেন যোগ করছে প্লাস দিয়া? কারণ তাদের দুইজনের মন মিলে গেছে। দুইজনের মন মিলে গেছে, তাই তো? মিলে গেছে বিদায় সেই জায়গায় কি করছে? প্লাস দিছে। আবার সাপোজ ধরেন তার সাথে ব্রেকআপ হয়েছে, তাহলে ওপি কি করবে? মাইনাস দিবে, তারপর আর দিবে। কেন? কারণ ব্রেকআপ মানে তার সাথে সম্পর্ক নাই, শেষ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, কমে গেছে, এই জন্য মাইনাস দিছে। বুঝতে পারছেন? তাহলে মিললে প্লাস, আর না মিললে মাইনাস। যখন তার সাথে শত্রুতা থাকবে, তার সাথে ব্রেকআপ হয়ে যাবে, তখন কিন্তু আপনি মাইনাস দিয়ে লিখবেন। তাহলে এই জায়গায় এই যে পণ্য উত্তোলন, ক্রয়ের সাথে কিন্তু মিলে নাই। পণ্য উত্তোলন করলে ক্রয়ের পরিমাণ কমে যায়, অর্থাৎ পণ্য উত্তোলন ক্রয়ের সাথে ব্রেকআপ সম্পর্ক, যার কারণে পণ্য উত্তোলনটা ক্রয়ের সাথে বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? বলেন বুঝতে পারছেন কিনা? বলেন না বুঝতে পারছেন কিনা? কথা বলে না ভাই। যারা আছেন দ্রুত একটু কমেন্ট করে আমাকে বলেন বুঝতে পারছেন কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা। যারা আছেন তারা দ্রুত একটু কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা। এরপরে আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ, এবার আমি এই জায়গায় লিখলাম বিনামূল্যে, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ ৩,০০০ টাকা। এই যে দেখেন, বিনামূল্যে পণ্য বিতরণ ৩,০০০ টাকা, এটাও একটা সমন্বয়ের এন্ট্রি, এটাও দুইবার বসবে। দেখছেন, বিনামূল্যে পণ্য বিতরণ, ভালো করে বুঝেন। হ্যাঁ, বিনামূল্যে, আর ক্লাস বেশিক্ষণ নিব না, 10 মিনিট ক্লাস নিবে, একটু ঠান্ডা মাথায় বুঝেন। বিনামূল্যে পণ্য বিতরণ কয় হাজার টাকা? ৩,০০০ টাকা। তার মানে এই বিনামূল্যে পণ্য বিতরণটাও, এই বিনামূল্যে পণ্য বিতরণটাও দুই জায়গায় বসবে। কোন দুই জায়গায় বসবে? এটাকে আগে জাবেদা করেন। বিনামূল্যে পণ্য বিতরণ, এটার জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট। কেন বিজ্ঞাপন হিসাব ডেবিট হইব? কারণ আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করি জনগণকে জানানোর জন্য, প্রচার প্রচারণার জন্য। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট। এবার আমি কি বিতরণ করছি? পণ্য, অর্থাৎ পণ্যের পরিমাণ কমে গেছে, তাহলে আমাকে এই জায়গায় লিখতে হবে ক্রয় হিসাব ক্রেডিট। দেখছেন, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ, এই এন্ট্রিটা যদি সমন্বয়ে থাকে, তাহলে এটা কোন দুইটা হিসাবের সাথে বসবে? একবার বিজ্ঞাপনের সাথে বসবে, আরেকবার ক্রয়ের সাথে বসবে। একবার বিজ্ঞাপনের সাথে বসবে, আরেকবার ক্রয়ের সাথে বসবে। এবার আসেন, ক্রয়, এটা রেও মিলের ডেবিট পাশে থাকে, তাই না? ক্রয় রেও মিলের কই থাকে? ডেবিট পাশে। কিন্তু বিনামূল্যে পণ্য বিতরণ
এই যে এটাকে যে আমরা জাবেদা করছি তখন ক্রয় কথাটাকে কই পাচ্ছি, ক্রেডিট পাশে। তার মানে এই জায়গায় সম্পর্ক ব্রেকআপ। তাহলে যেহেতু সম্পর্ক ব্রেকআপ, তাহলে এই জায়গায় কিন্তু আমরা যোগ করতে পারবো না, এই জায়গায় আমাকে বিয়োগ করতে হবে। তাহলে পণ্য বিতরণ কথাটা ক্রয় থেকে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। দেখছেন, তাহলে ক্রয় থেকে কি কি বিয়োগ হয়, যেটা ক্রয়কে কমিয়ে দেয়, যেটা পণ্যের পরিমাণ হ্রাস করে, ওইটাই ক্রয় থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার আসেন, এবার আমি বিজ্ঞাপন, এটা রেও মিলে থাকবে। বিজ্ঞাপন রেও মিলের কোন পাশে থাকবে, ডেবিট পাশে থাকবে। তো বিজ্ঞাপনের সাথে পণ্য বিতরণ আপনি যোগ করবেন না বিয়োগ করবেন, যোগ করবেন। কারণ এই যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটাকে জাবেদা করলে বিজ্ঞাপনটা যে পাই, ওই বিজ্ঞাপনটা কই থাকে, ডেবিট পাশে না? তাহলে এই যে দেখছেন, তাহলে আমরা এই জায়গায় লিখবো পণ্য বিতরণ। এই পণ্য বিতরণ কথাটা বিজ্ঞাপনের সাথে যোগ করতে হবে। তার মানে এইটাও কয় জায়গায় গেল, দুই জায়গায় বসলো। বলেন তো বুঝতে পারছেন কিনা, 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 বলেন তো বুঝতে পারছেন কিনা। এবার আসেন আরেকটা, এটার জাবেদাটা কে কে পারেন দেখি তো। মুনাফাবিহীন বিক্রয়, মুনাফা বিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়। এটার জাবেদাটা দ্রুত বলেন। এই মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এইটাও সমন্বয়ের এন্ট্রি, এইটাও দুইবার বসবে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটাও কিন্তু দুই জায়গায় বসবে। এবার আসেন, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটার জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। দেখছেন, মুনাফাবিহীন পণ্য বিক্রয়, এটার জাবেদা কি, বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এটাও কিন্তু দুই জায়গায় বসবে। কোন দুই জায়গায় বসবে, একবার ক্রয়ের সাথে বসবে, আরেকবার বিক্রয়ের সাথে বসবে। তাহলে দেখেন তো, ক্রয় রেও মিলের কই থাকে, ডেবিট পাশে। কিন্তু মুনাফাবিহীন বিক্রয়কে জাবেদা করার কারণে ক্রয় আছে কোথায়, ক্রেডিট পাশে। তাহলে ক্রয় থেকে এই মুনাফা বিহীন বিক্রয়টাকে আমরা কি করব, মাইনাস করব। সেম কন্ডিশন, বিক্রয় রেও মিলের কই থাকে, ক্রেডিট পাশে। কিন্তু মুনাফাবিহীন বিক্রয়কে জাবেদা করার কারণে বিক্রয় আছে ডেবিট পাশে। তাহলে এটাও কিন্তু আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। এই হচ্ছে সমন্বয়ের এন্ট্রিগুলো যে প্রভাবিত করবে, কাকে কাকে প্রভাবিত করবে, সেটা তোমাকে এইভাবেই কিন্তু মাথায় রাখতে হবে। এখন বলো বুঝতে পারছো কিনা। তো আমার বইতে আমি সমন্বয়ের এন্ট্রিগুলোর জাবেদা দিয়ে রাখছি, এই জায়গাও কিন্তু আছে জাবেদাগুলো। হ্যাঁ, তো তোমরা এই যে দেখছো, এই যে জাবেদা দেখছো, এই জাবেদাগুলো এই জায়গায় সুন্দর মতো দেওয়া আছে। তো ইনশাল্লাহ এই জায়গায় যে জিনিসগুলো আছে এগুলো পড়ে নিবা। আগামী ক্লাসে আমি তোমাদেরকে এই ফরম্যাটটা বুঝাবো। ফরম্যাটটা বুঝানোর পরে আমি অঙ্ক ধরবো। হ্যাঁ, ইনশাল্লাহ আগামী ক্লাসে আশা করি ফরম্যাট বুঝাই কমপ্লিট করব। কমপ্লিট করার পরে অঙ্ক ধরবো। আমি আস্তে আস্তে এই অধ্যায়টা তোমাদেরকে শেষ করে দিব। আশা রাখি তোমরা সবাই এই অধ্যায় থেকে অন্তত পক্ষে সর্বনিম্ন যেন 15 নাম্বার তুলতে পারো। হ্যাঁ, আর 20, অনেকে 20 পাবা, আবার অনেকে একদম খারাপ স্টুডেন্ট যারা আছো, একদম মানে যাদের মাথায় কম ঢুকে, তারাও যেন 15 রাখতে পারো, সেই ব্যবস্থা আমি তুলে ধরবো। তো আজকে আমি চেষ্টা করছি একদম বেসিক জিনিসগুলাকে তুলে ধরার জন্য তোমাদের মাঝে। তো আমি জানি না বুঝাইতে পারছি কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে আজকের পড়াটা বুঝতে পারছো কিনা। বিক্রয় সবসময় ক্রেডিট পাশে বসে, কিন্তু মুনাফাবিহীন বিক্রয়ের ফলে কোনো আয় হয় নাই, যার কারণে বিক্রয় কথাটা ডেবিট পাশে বসছে। হ্যাঁ, মুনাফাবিহীন বিক্রয়ের ফলে কোনো আয় হয় নাই, যার কারণে বিক্রয় ডেবিট পাশে বসছে। এখন তোমরা যারা আছো আমাকে একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবা যে আজকের পড়াটা তোমরা বুঝতে পারছো কিনা। আমি চেষ্টা করছি, আমি জানি না তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা, আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। হ্যাঁ, আর যারা বই এখনো অর্ডার দেও নাই, তোমরা চাইলে দ্রুত বইটা অর্ডার দিতে পারো। বইটা অর্ডার দেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। হ্যাঁ, ওই যে যেই নাম্বারে ভর্তি হয়েছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। বইয়ের মূল্য হচ্ছে 480 টাকা, কুরিয়ার 400, কুরিয়ার 400। ঠিক আছে, জি। তাহলে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসও
এই যে বই যারা নিতে চাচ্ছ এই নাম্বারে 480 টাকা দিয়ে তোমার নাম, সুন্দরবন কুরিয়ারের ঠিকানা, সুন্দরবন কুরিয়ারের ঠিকানা দিয়ে দিবা, তাহলে হবে। আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চাচ্ছ, তোমরা ওয়েবসাইটে ঢুকে তারপর অর্ডার করতে পারো। জাবেদা করার সহজ টেকনিক আমার ইউটিউবে দেওয়া আছে, তুমি সেটা দেখে নিবা। অধ্যায় 2-এ দেওয়া আছে, হ্যাঁ, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার চ্যাপ্টার 2-তে আছে। একটু কষ্ট করে দেখবা, জাবেদা করার সহজ টেকনিক ওই জায়গায় তুলে ধরছে। 11টা লাইন আছে, ওই 11টা লাইন ঝালাফালা করে ফেলো, কেমন? আমার বইটার নাম বেসিক অ্যাকাউন্টিং, আমার বইটার নাম হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং, বেসিক অ্যাকাউন্টিং। এটার ভিতরে বেসিক তথ্যগুলো তুমি পাচ্ছ। বিশ্বাস করো, এই জায়গার বেসিক জিনিসগুলো শুধু রিডিং পড়ে যাবা। আমার প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে যে রিডিং পড়াগুলো আছে, এগুলো যদি পড়ে যাও তুমি 20টা এমসিকিউ 100% কমন পাবা। এরপরে ম্যাথগুলো করার পরে ম্যাথগুলো যদি বুঝতে পারো, ম্যাথ থেকে আরো 10টা, টোটাল 30টা এমসিকিউ বইয়ের ভিতরে আছে। আমি তোমাদেরকে বলে দিলাম, যাও পরীক্ষার পরে বুঝে নিও। পরীক্ষার পরে তুমি মিলাই নিও আমার কথাটা মিল আছে নাকি নাই। ফালতু কথা আমরা বলি না, হ্যাঁ, আমরা উল্টাপাল্টা ক্লাসও করি না। প্রত্যেকটা ক্লাস আমাদের প্রোডাক্টিভ থাকবে, এটা হচ্ছে মেইন কথা। মানে অল্প কটা ক্লাস দিয়ে কোর্স শেষ করে দেওয়ার ধান্দা আমার নাই। আমার কথা হচ্ছে পুঙ্খানু বুঝাবো আমি। ওকে, সবাইকে অনুরোধ করব পরের ক্লাসটাতে জয়েন থাকবা, কেউ মিস দিবা না। আজকে যা করাইছি এইচডব্লিউ আমাকে দিবেন দয়া করে। এইচডব্লিউ হচ্ছে, আমি তো পিডিএফটা দিছি, আজকে যা করাইছি সুন্দর করে এই জিনিসটা নোট করবেন। নোট করার পরে 20টা এমসিকিউ তৈরি করবেন, 20টা এমসিকিউ তৈরি করবেন, যেন এই 20টা এমসিকিউ থেকে আপনার পরীক্ষার 4টা এমসিকিউ কমন পড়ে যায়। আপনি নিজে যেগুলো তৈরি করবেন ওইগুলো থেকে, এবং সেটা আমাদের গ্রুপে পোস্ট করবেন। দেখব কারা কারা পোস্ট করতেছেন। যারা পোস্ট করবেন অবশ্যই তারা আমার কাছে, হ্যাঁ, ভালোবাসার পাত্র হিসেবে থাকবেন। আমার জায়গা থেকে আমি আপনার জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। যে আবদার করবেন সেটা রাখার চেষ্টা করব। আপনারা অবশ্যই এইচডব্লিউ করবেন, সেটা গ্রুপে জমা দিবেন। 20টা এমসিকিউ আপনার নাম, কলেজের নাম সহ উল্লেখ করে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।